চলে এসেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে। এই ব্লগে আমি তোমাদের সাথে দিল্লির সারাটা দিন আমরা কি করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা একটা গাড়িতে করে দিল্লি শহরে বেরিয়েছি ঘুরতে। এখন মোটামুটি অল্প সময়ের হাতে আছে, তার মধ্যে যে কটা প্লেস আমরা দেখতে পারি। আর কাশ্মীর থেকে ঘুরে দিল্লিতে আসার পরে ওয়েদারটা এতটাই গরম, এখানে একটা শরীরের মধ্যে ভীষণ একটা কষ্ট হচ্ছিল গরমে। যাই হোক, একদম রোদ্রের মধ্যে আমরা সকাল সকাল একটু শুনে একদম খুব সকালে না হলে মোটামুটি 10টা দিকে আমরা বেরিয়েছি গাড়ি নিয়ে। এখন ফার্স্ট আমরা যাচ্ছি দিল্লি রাজঘাট। দিল্লি রাজঘাটটা হচ্ছে 1947-এ মহাত্মা গান্ধীর মৃত্যুর পর তার চিতাভস্ম এখানেই সমাধিস্থ করা হয়েছিল। সেই বিখ্যাত দিল্লির বিখ্যাত একটি ঐতিহাসিক জায়গা হলো রাজঘাট। এত সুন্দর দেখতে, এই বাইরে থেকেই ভিউটা এত ভালো লাগছে। তো এরপরে আমরা ভেতরে যাব। ভেতরে প্রবেশ পথের সামনে এরকম বড় গেট রয়েছে, পুরো মার্বেল পাথর দিয়ে মোড়ানো জায়গাটা, তার স্মৃতিসৌধ। মহাত্মা গান্ধীর সম্পর্কে এখানে লেখা রয়েছে। তা আমরা এই ভেতরে এখন যাচ্ছি। দুপাশে পুরো সবুজ গালিচা পাতার মতন পুরো সবুজ ঘাসে ঢাকা, দুপাশে ফুল গাছ, সুন্দর একটা শান্ত পরিবেশ। দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে। চলে এসেছি ভেতরে, পুরো সবুজ ঘাস, কি ভালো যে লাগছে। আর একটা অদ্ভুত জিনিস দেখছি, যত গাছ আছে এখানে সব কটা গাছই কিন্তু ওই চাপা ফুল। গান্ধীজির খুব প্রিয় ছিল হয়তো চাপা ফুল, সেই কারণে এই চাপা ফুল রাখা হয়েছে। আর এই হচ্ছে সেই রাজঘাট, যেখানে মহাত্মা গান্ধীর চিতাভস্ম এখানে সাহিত্য রাখা হয়েছে, ওই ব্ল্যাক কালারের মার্বেল পাথর। এটা হচ্ছে সেই স্মৃতিসৌধ। আর এই কাচের মধ্যে যে আগুনের শিখাটা দেখা যাচ্ছে, এটা সবসময় জলে, কখনো এটা নেভে না। সেই সময় থেকে আজও পর্যন্ত এভাবে চলছে। আর চারিপাশে এত সুন্দর গাছপালা। যাই হোক, আমরা এখান থেকে রাজঘাট দেখে বেরিয়ে পড়েছি। বেশিক্ষণ যেহেতু আমাদের হাতে সময় নেই, তাই আমরা এখন চলে এসেছি দিল্লির লালকেল্লা। দিল্লির লালকেল্লা তোমরা জানো, একটা ঐতিহাসিক জায়গা। এটা তৈরি করা হয়েছিল মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক শাহজাহান। তিনি এই লালকেল্লা আর রেড ফোর্ট তৈরি করেছিলেন। এটা 1857 সাল পর্যন্ত এটা ছিল মুঘল সাম্রাজ্যের মেন রাজধানী বলা যায়, রেড ফোর্ট। এই রেড ফোর্টের ভেতরেই তাদের সামরিক কাজকর্ম, অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কিছু এই রেড ফোর্টেই করা হতো। 1857 সালে বাহাদুর শাহকে মুঘল সম্রাট বাহাদুর শাহকে নির্বাসিত করার পরে ব্রিটিশ সরকার এই রেড ফোর্টের দখল নিয়ে নেয়। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে আমাদের ভারতবর্ষর স্মৃতি বিজড়িত এই লালকেল্লা। প্রতি বছর 15ই আগস্ট এখানে প্রধানমন্ত্রী ভারতবর্ষের জাতীয় পতাকা ঠিক এখানেই তোলেন। এই সেই বিখ্যাত স্মৃতি বিজড়িত সেই জায়গা হচ্ছে রেড ফোর্ট। তা আমি এখন রেড ফোর্টে চলে এসেছি। পুরো লাল পাথরে মোড়ানো ভীষণ সুন্দর একটা জায়গা। এই রেড ফোর্টের ভেতর দিয়ে গিয়ে এখানে যে দুপাশে অনেক মার্কেট দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের অ্যাক্সেসরি, বিভিন্ন রকমের চাদর, জামা কাপড়, অনেক কিছু আছে। এই সেই বিখ্যাত জায়গাটার নাম হচ্ছে মিনা বাজার। এই রেড ফোর্টের গেট পার হয়ে ভেতরে প্রবেশ করলে এই দু সাইডে তোমরা দেখতে পাবে আসলে মিনা বাজার। এখানে মোটামুটি টিকিট কেটে এখানে ঢুকতে হয়। টিকিট ফি হচ্ছে 80 টাকা করে। এছাড়া ভেতরে মিউজিয়াম আছে, সেখানে মিউজিয়াম দেখার জন্য তোমাদের আলাদা টাকা পে করতে হয়। সেটা খুব সম্ভবত 100 টাকা করে। আমাদের যেহেতু সময় কম ছিল, আমরা মিউজিয়ামে যাইনি। তো যাই হোক, এখন আমরা মিনা বাজারে এসেছি। দেখো দুপাশে কত কিছু কিনে যে পাওয়া যাচ্ছে, দেখেই মনে হচ্ছে সমস্ত কিছু কিনে নিই। কাঠের আসবাবপত্র, ছোটো ছোটো ঘর সাজানোর জিনিস, জামা কাপড়ের দোকান, বিশেষ করে এখানে কানের দুল আর রেশমি কাচের চুড়ি খুব বিখ্যাত এখানকার মিনা বাজারে। তা আমরা এখন এখান থেকে মিনা বাজার হয়ে ভেতরে এসেছি। এখন হচ্ছে নহবতখানা, দেওয়ানি আম, দেওয়ানি খাস, যা যা আছে মুঘল আমলের স্মৃতিসৌধ সবটাই এখানে রয়েছে। এত সুন্দর কারুকার্য, ঐতিহাসিক জায়গা আমরা জানি, তাকে চাক্ষুষ করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এই সে দেওয়ানি আম, এই নহবতখানা, আর এখানকার যে কারুকার্যগুলো এক কথায় একদম অসাধারণ, খুব ভালো লাগছে। দেখো জায়গাটা। এখন মোটামুটি বাজে এখানে দুপুর
প্রায় 12:30 একটা। রোদ্দুরটা বেশ ভালোই পড়েছে, গরমও লাগছে। ভেতরে কারুকার্যগুলো দেখো কি যে সুন্দর লাগছে জায়গাগুলো। ভেতরটা বেশ ঠান্ডা, বাইরে যেমন রোদ্দুর, এখানে এই যে পাথরের নিচে একদম ঠান্ডা, আর মেঝেটা ভীষণ ঠান্ডা। বাইরে থেকে রেড ফোর্টটা দেখো। তা এখন আমরা রেড ফোর্ট দেখে বেরিয়ে পড়েছি। এখন আমরা এসেছি স্বামীনারায়ণ মন্দির বা অক্ষরধাম মন্দির। কিন্তু অক্ষরধাম মন্দির বা স্বামীনারায়ণ মন্দিরে ভেতরে প্রবেশ করা যাবে না মোবাইল নিয়ে, সেজন্য আমি বাইরে থেকে তোমাদেরকে দেখালাম। ভেতরে কিন্তু কোনো ক্যামেরা বা মোবাইল অ্যালাউ না। বিভিন্ন রকমের চেকিংয়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তা আমরা অক্ষরধাম মন্দির দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমাদের ডেস্টিনেশন সেরকম কোথাও যাওয়ার নেই, ভীষণ খিদেও পেয়েছে। এখন বাজে মোটামুটি 2টো 2:30। তা আমাদের এখন ইচ্ছা আছে আমরা এখন যাব দুপুরে লাঞ্চ করতে। দিল্লির বিখ্যাত একটা বাজার আছে, তার নাম হলো সরোজিনী নগর বাজার। সেই সরোজিনী নগর বাজারে এখন যাব। তবে যাওয়ার আগে আমরা দেখে নেব এখন মেন হচ্ছে ইন্ডিয়া গেট। দিল্লিতে আসবো ইন্ডিয়া গেট দেখবো না তা কি হয়? এই সেই ইন্ডিয়া গেটের সামনে এখন এসে পড়েছি। দেখো এই ইন্ডিয়া গেটের সামনেটার রাস্তায় নেমে তার ঠিক উল্টো দিকে জায়গাটা খুব সুন্দর করে সাজানো। ওই যে উল্টো দিকে ইন্ডিয়া গেট, এই পাশে হচ্ছে বেশ একটা সুন্দর সরোবর টাইপের রয়েছে, বসার জায়গা। সন্ধ্যাবেলা টাইমে এখানে খুব ভালো লাগে, লাইট ফাইট জ্বলে। কিন্তু আমাদের দুর্ভাগ্যতে থাকতে পারবো না, তাই আমরা দিনের বেলায় এখানটা ঘুরছি। এই দেখো সেই ইন্ডিয়া গেট। ভারতীয় সেনাবাহিনীদের স্মৃতিসৌধ হিসাবে এই ইন্ডিয়া গেট দেখতে হাজার হাজার লোক এখানে আসে। আমরাও এসছি। পিছনে ইন্ডিয়া গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি। এই দেখো এখানে চলে এসেছি আবার এখানে পানিপুরি খেতে। এখানে তো আবার ফুচকা বলে না, এখানে বলে পানিপুরি, আবার কেউ গোলগাপ্পা বলছে। তা এই ইন্ডিয়া গেটের থেকে উল্টো দিকে রাস্তাটা ধরে এগিয়ে এসে এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। ফুচকা, ভেলপুরি, চাট মশলা, আরও অনেক রকমের ফাস্টফুড রয়েছে। তারপর ফুচকা একটু তো খেতেই হবে। মেয়ে আর আমার দুজনেরই ইচ্ছা খাওয়া এখানে ফুচকা। তা 5টা ফুচকা নিল 30 টাকা, কিন্তু সেই টেস্ট কলকাতার মতন একদমই নয়। যাই হোক, এই সমস্ত দেখে এখন এখানে দাঁড়িয়ে একটু ফটো শ্যুট করছিলাম। জায়গাটা ভীষণই সুন্দর। এখানে অনেক রকমের দোকান রয়েছে, সবাই এখানে আসে। তা আমরা এটা দেখে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই সামনেই দেখো ভারতের পার্লামেন্ট। এখন প্রবেশের অনুমতি নেই, বাইরে থেকে দেখলাম। সেই পার্লামেন্ট, এখানে আমরা সবসময় যেখানে দেখি টিভিতে বিভিন্ন নেতা মন্ত্রীরা এখানে তাদের বক্তব্য রাখে, এই সেই বিখ্যাত পার্লামেন্ট। তা এখন পার্লামেন্টের সামনে দিয়ে যাচ্ছি, যাওয়ার পথে অনেক কিছু দেখতে পাচ্ছি সাইট সিন। তা এখন সোজা চলে যাব সরোজিনী নগর। এই সরোজিনী নগর মার্কেটে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা ওখান থেকে সোজা এয়ারপোর্ট। চলো এবার দেখতে পাবে। এখন চলে এসেছি দিল্লির সরোজিনী মার্কেট। এই পুরো রাস্তা জুড়ে স্ট্রিট ফুড, আর ওইদিকে দেখো দূরে শপিং মার্কেট রয়েছে। এই যে ভেতরে মার্কেট, এই দেখো। এখানে অনেক কিছু দোকান আছে, জামা কাপড়, শাড়ি, ভ্যারাইটিস রকম জিনিস। আর প্রত্যেকটা জিনিসের এখানে খুব কম দাম, ভীষণ কম দাম। তার জন্য এখানে ভিড়টা অনেক বেশি। কিনি বা না কিনি, দেখতে তো বেশ ভালোই লাগছে। এখানে হোলসেল মার্কেটের দোকান বেশি এবং দাম অনেকটাই কম। বিশেষ করে বার্গেনিং করলে তো তোমরা অনেক কিছু এখানে কিনতে পারবে। বিশেষ করে জিন্সের প্যান্টের এখানে প্রচুর দাম কম। এবার চলে এসেছি দেখো এখানে খাওয়া দাওয়া করতে। এখানকার যে স্ট্রিট ফুড খুবই ভালো, সেটা হচ্ছে পাওভাজি আর হচ্ছে কুলচা বাটার ছোলা বাটোরা। ছোলা বাটোরা নিয়েছি, আর আরেক প্লেট নিয়েছিলাম হচ্ছে পাওভাজি। কালারটা দেখো কি সুন্দর, আর খেতেও তো দারুণ, অসাধারণ খেতে। এর সাথে যে দিয়েছে পাওভাজি যে মশলাটা, আর এদিকে হচ্ছে ছোলা বাটারা,
এত সফট, ভীষণ সুন্দর খেতে। চাটনিটা তো দারুণ। এই খেয়ে মোটামুটি দুপুরবেলা মানে পেট ভরালাম। এরপরে তো ঘুরছি, এখানে তো অনেক রকম মানে দোকানপাট যে যেমনভাবে আছে ঘুরছে ফিরছে, বেশ ভালোই লাগছে। এখন যাই হোক, আমরা ওখানে ঘোরাঘুরি করে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা 6টা সাড়ে 6টা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসছি এখন দিল্লি এয়ারপোর্টে। তা দিল্লি এয়ারপোর্টে আমরা ডোমেস্টিক যে টার্মিনাল সেখানে আমরা যাচ্ছি। তা চলে এসেছি এখন এয়ারপোর্টে। আমাদের লাইফে ফার্স্ট টাইম এই হচ্ছে ফ্লাইটে যাওয়া। এর আগে আমি কখনো ফ্লাইটে উঠিনি, একটা টেনশানও হচ্ছে, একটু ভয় ভয় করছে, একটু আনন্দ হচ্ছে, কেমন লাগবে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা প্লেনে ওঠার, এটা নিয়েও টেনশানে আছি। যাই হোক চলো মানে দেখাচ্ছি ভেতরে গিয়ে। চলে এসেছি এয়ারপোর্টের ভেতরে। আমাদের টিকিট চেক করে আমরা এখন যাচ্ছি লাগেজ চেকিংয়ের দিকে। এখন অনেকটা সময় আমাদের এয়ারপোর্টের ভেতরে থাকতে হবে, কারণ আমাদের ফ্লাইটের টাইম সেই রাত্রির প্রায় 2:30। জয়ী তো এখানে বসে আছে। জয়ী একটু ভয় ভয় করছে, মাঝে মাঝে বলছে টেনশান হচ্ছে কি করে যাব, প্লেনটা ওঠার সময় কেমন লাগবে, একটু ভয় ভয়ও পাচ্ছে। তা আমি অবশ্য ওর সামনে আর কিছু বলছি না, আমি নিজেই তো ভয় পাচ্ছি। তোমাদের শুনলে অনেকের তো হাসি পাবে, কারণ তোমরা অনেকেই প্লেনে চড়েছো, কিন্তু আমার যেহেতু প্রথমবার সেহেতু একটু টেনশানও কাজ করছিল। তা যাই হোক, আমাদের লাগেজ চেকিং সব কিছু চেক করে আমরা ভেতরে এখন যাচ্ছি একদম মেন টার্মিনাসে, যেখান থেকে প্লেনে আমাদের মানে প্লেনে উঠবো, সেই গ্রাউন্ডে এখন যাব। তা এখন চলে এসেছি। দেখো আমাদের ইন্ডিগো ফ্লাইট ছিল, সেই ইন্ডিগোর বাসে আমরা যাচ্ছি। ইন্ডিগো এয়ারবাসের সামনে এখন যাচ্ছি। এখন প্রায় রাত্রির বাজে প্রায় 2টোর কাছে। তা দেখো এত রাতে চারিদিকে লাইট জ্বলছে, বেশ একটা অন্যরকম ফিলিং লাগছে। এবার তো উঠতে হচ্ছে, ভয় ভয়ও লাগছে। আর এখন রাত্রিবেলার দিকে একটু ঠান্ডাও পড়েছে। মেয়ে আর মেয়ের বাবা আগে আগে যাচ্ছে। তা উঠে পড়েছি এখন ফ্লাইটে। তেমন কিছু একটা ভয় লাগছে না, অনেক লোকজনই আছে প্লেনে, আমি তো একা নই। যাই হোক না কেন উঠে তো পড়লাম। তাই আমাদের ফ্লাইট ছেড়েছে একদম ঠিক রাত্রি 2:30-এর সময়। এয়ার হোস্টেসরা বিভিন্ন রকমের যে সমস্ত রুলস রেগুলেশন আছে আমাদেরকে বুঝিয়ে দিল। তা এখন ফ্লাইটে বসে আছি। প্লেন তো এখন আকাশে উঠছে। এদিকে দেখো চারিপাশে দিল্লি শহরটা যে কি ভালো লাগছে, বাড়িঘরগুলো সব লাইট জ্বলছে, রাস্তা এত ভালো লাগছে। এই রাতের বেলার প্লেন জার্নিটা দেখো একদম লাইটগুলো জ্বলছে, মানে অপূর্ব লাগছে, বলে বোঝানোর কোনো ভাষা নেই আমার কাছে, এত সুন্দর লাগছে। জানলা দিয়ে দেখছি দিনের বেলা দৃশ্য একরকম, মেঘ দেখা যায় আর নীল আকাশ, কিন্তু রাতের বেলা দৃশ্যটা আবার অন্যরকম। পুরো দিল্লি শহরটা এখন ঘুমিয়ে আছে। এখন রাত্রি 2:30 পৌনে 3টে বাজে। এখন আমরা যাচ্ছি কলকাতাতে, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। কিন্তু ভিউটা দেখো অসাধারণ লাগছে, অপূর্ব অপূর্ব। তবে যাই বলো না কেন, ফ্লাইট জার্নিটা কিন্তু খুব বোরিং লাগে। হয়তো সময় অনেক বেঁচে যায়, টাইমটা কভার করে, কিন্তু বেশিক্ষণ বসে থাকতে খুব বোরিং লাগে। যাই হোক, এখন আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্টে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। এসে গেছি আমরা এখন দমদম সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন আমাদের লাগেজগুলোকে কালেক্ট করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাব। এতদিনে আমাদের মিশন কাশ্মীর বলে তোমাদের যে সিরিজ তোমাদের দেখিয়েছিলাম পরপর, যতগুলো কাশ্মীরে যেখানে যেখানে গেছি সবই তোমাদের দেখিয়েছি। তা যাই হোক, এখন আমরা একটা উবের বুক করে আমরা এখন সোজা বারাসাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তা আমার এই যতগুলো ভিডিও তোমরা দেখেছো, তোমাদের আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটা তোমরা লাইক, কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন বাড়ি ফিরছি। এখন বাজে সকাল 5:30 পৌনে 6টা, সবে ভোর ভোর হচ্ছে। রাস্তাটা যতটা ফাঁকা আশা করেছিলাম, কিন্তু কিছুটা রাস্তা আসার পরে ভিআইপি রোড ক্রস করার পরে রাস্তাটা কিন্তু বেশ জ্যাম ছিল। তাই আমরা ঘুরে ফিরে একটু দেরি করে এসে পৌঁছেছি, চলে এসেছি বাড়ির সামনে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।